দক্ষিণ কোরিয়ার সিয়ং গ্রুপ দেশের অন্যতম প্রভাবশালী কর্পোরেশন। টাকার পাহাড় আর ক্ষমতার দ্বন্দ্বের উপর তৈরি এক বিশাল সাম্রাজ্য। এই সাম্রাজ্যের রাজা ৭২ বছর বয়সী চেয়ারম্যান কাং ইয়ং হো। বিজনেস জগতে তিনি পরিচিত গড অফ ওয়ার নামে। কিন্তু আশ্চর্যের বিষয়, কাং ইয়ং তার এই পরিচয় তৈরি করেছিলেন কোনো বিজনেস মিটিংয়ের রুমে বসে নয়, বরং রেসিং কারের স্টিয়ারিং ঘুরিয়ে। আর আজ এত বছর পরও তার গাড়ি চালানোর প্রতিটি বাঁক এতটাই নিখুঁত যে দেখা মাত্রই বোঝা যায় স্টিয়ারিংয়ের পেছনে বসে থাকা মানুষটি খুব অভিজ্ঞ এক খেলোয়াড়। কিন্তু নিজের হাতে তৈরি করা এই বিশাল সাম্রাজ্য তিনি এখন তুলে দিতে চান তার পরের প্রজন্মের হাতে। কিন্তু প্রশ্ন হলো, কার হাতে? আর এইখান থেকেই শুরু হয় এক জটিল সমীকরণ, এক নতুন খেলা। অন্যদিকে এই ক্ষমতার কেন্দ্র থেকে অনেক দূরে সমুদ্রের গা বেয়ে গড়ে ওঠা এক শহরে নিজের স্বপ্ন বুনছিল আমাদের গল্পের লিড ক্যারেক্টার হোয়াং জুন হিয়ন। হিয়ন অসাধারণ প্রতিভাবান এক ফুটবল খেলোয়াড়, কিন্তু এখনও তার ক্যারিয়ার খুব নড়বড়ে। যদিও মাঠে সে নিজের শতভাগ দিয়েই খেলে, গোল করে, দলের জন্য লড়াই করে, কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও ভাগ্য যেন তার পক্ষে নেই। জীবনের প্রতিটি ধাপেই তাকে সংগ্রাম করতে হয়। তবে এবার তার জীবনে একটা নতুন সুযোগ আসে। সে একটি টিমের সাথে চুক্তিবদ্ধ হয়। হিয়ন ভেবেছিল, যাই হোক, অবশেষে তার সব কষ্ট সার্থক হতে চলেছে। হয়তো জীবনটা এবার বদলে যাবে। দলও তাকে নিয়ে প্রচারণামূলক ফটোশ্যুট করে এবং তাকে ভবিষ্যতের তারকা হিসাবে উপস্থাপন করার পরিকল্পনা করে। কিন্তু সে তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কতটা ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এদিকে সিয়ং গ্রুপের সদর দপ্তরে শুরু হয় উত্তরাধিকার নির্ধারণের বৈঠক। চেয়ারম্যান কাং ইয়ংয়ের উত্তরাধিকারী কে হবে তা নিয়ে এক জরুরি মিটিং ডাকা হয়েছে। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোম্পানির সব বড় ডিরেক্টর আর তার নিজের ছেলেমেয়েরা। বাতাসে ক্ষমতার লোভ আর ষড়যন্ত্রের গন্ধ স্পষ্ট। চেয়ারম্যান কাং ভালো করে জানেন তার এই বিশাল সাম্রাজ্যের উপরই সবার নজর। মিটিং যথাসময়ে শুরু হয়, কিন্তু শুরু থেকেই তিনি বেশ ক্ষিপ্ত। কোম্পানি গত ৩ মাসে একবারও তার প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারেনি। এরপর তিনি সবাইকে জানিয়ে দেন তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন। কিন্তু তার ভয় একটাই, যদি ভুল মানুষের হাতে এই সাম্রাজ্য চলে যায় তবে কয়েক বছরের মধ্যেই সব কিছু একেবারেই ধ্বংস হয়ে যাবে। অনেক ভেবেচিন্তে অবশেষে তিনি ঘোষণা করেন আগামী ১ মাস তার যমজ ২ সন্তান পুত্র জেসাং এবং কন্যা জে কিয়ং যৌথভাবে কোম্পানি পরিচালনা করবে। তাদের পারফরমেন্স দেখে তিনি নিজেই ঠিক করবেন কে হবে এই সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। কিন্তু বাবার এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারে না তার ছেলে জেসাং। তার বিশ্বাস একজন ছেলে হিসাবে কোম্পানির সমস্ত উত্তরাধিকার তারই পাওয়া উচিত। সে সরাসরি তার বাবাকে প্রশ্ন করে তার বোনকে কেন সমান সুযোগ দেওয়া হচ্ছে, কারণ তার বোনের বিয়ে হয়ে গেলে সে তো অন্য পরিবারের সদস্য হয়ে যাবে। নিজেকে ততটা যোগ্য মনে করলে কাজ করে দেখাও। আর মনে রেখো, উত্তরাধিকার দাবি করে নয়, অর্জন করে নিতে হয়। আর বাবার এই একটি কথার পরই শুরু হয়ে যায় ক্ষমতার যুদ্ধ। ভাই বোন দুজনেই নেমে পড়ে এক নোংরা খেলায়। একদিকে ছেলে কোম্পানির পুরনো শেয়ার হোল্ডারদের নিজের দিকে টানার চেষ্টা করছিল, আর মেয়ে চাইছিল মিডিয়াকে ব্যবহার করে উপরে ওঠার। সে এক প্রেস কনফারেন্স ডেকে ঘোষণা করে তাদের কোম্পানি এমন এক যুগান্তকারী ব্যাটারি নিয়ে আসছে যা মানুষের জীবন একেবারেই বদলে দেবে। ভাড়া করা হয় ট্রোল তৈরি করার বিভিন্ন সংগঠনকে। সোশ্যাল মিডিয়ায় টাকার বিনিময়ে একের পর এক ট্রেন্ড তৈরি করা হয়। রাতারাতি জে কিয়ং হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। এদিকে চেয়ারম্যান কাং দূর থেকে এই খেলা দেখে মুচকি হাসছিলেন। তিনি তার সহকারীকে বলেন, খড় আর চাল একসাথে মিশে গেছে, এখন শুধু ঝেড়ে দেখার অপেক্ষা কোন রত্নটা বেরিয়ে আসে। তবে এই লড়াই যতটা নির্মম হবে, আসল যোগ্য মানুষটাকে খুঁজে বের করা আমার জন্য ততটাই সহজ হবে। সন্ধ্যায় পরিবারের সবাই একসাথে বসেছে ডিনার টেবিলে। যদিও টেবিলে খাবারের অভাব নেই, কিন্তু ভালোবাসার অভাব একেবারেই স্পষ্ট। এখানে একদিকে যমজ ভাই বোন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার প্রতিযোগিতায় ব্যস্ত, আর অন্যদিকে তাদের সৎ মা চুপচাপ সব কিছু দেখছিল। সে খুব ভালো করেই জানে
স্বামীর অবসরের পর এই বিশাল সম্পদের ভাগাভাগি শুরু হবে, কিন্তু সে কোনোভাবেই চায় না এই সাম্রাজ্য তার সৎ সন্তানদের হাতে চলে যাক। তাই সে দ্রুত নিজের মেয়ে ব্যাঙ্গুলকে দেশে ফিরে আসতে বলে। সে মনে মনে ঠিক করে ফেলে এই পরিবারের সম্পত্তির উপর শুধু তারই অধিকার থাকবে। এদিকে কোম্পানির ভেতরে শুরু হয় নতুন ঝামেলা। চেয়ারম্যানের একান্ত সহকারী এসে তাকে জানায় কোম্পানির পুরনো সব দুর্নীতি এবং কেলেঙ্কারির তথ্য একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে। বোর্ড অফ ডিরেক্টররা বাইরে থেকে যতই শান্ত আচরণ করুক না কেন, ভেতরে ভেতরে তারাও ষড়যন্ত্র করছে। ঠিক সেই সময় যমজ ভাই বোন গোপনে চেয়ারম্যানের গাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র খুঁজতে শুরু করে। তাদের উদ্দেশ্য গাড়ির ড্যাশক্যাম থেকে কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক তথ্য হাতিয়ে নেওয়া। কিন্তু হঠাৎ করে চেয়ারম্যানকে সেদিকে আসতে দেখে তারা ভয় পেয়ে যায়, আর ধরা পড়ার ভয়ে তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু চেয়ারম্যান বুঝে যায় এমন দুঃসাহস শুধুমাত্র তার নিজের সন্তানদের পক্ষেই সম্ভব। এদিকে গাড়ির ভেতরে বসে তারা এমন সব নথিপত্র ঘাঁটছিল যা সম্ভবত এই উত্তরাধিকার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঠিক সেই সময় শহরের অন্য এক প্রান্তে হিয়ন তার স্মৃতিভ্রষ্ট দাদির জন্মদিনের জন্য কেক কিনছিল। নার্সিংহোমে গিয়ে সে আজকের দিনটা তার দাদির সাথে কাটাবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রাস্তা পার হতে হতে সে শুধু একটা কথাই ভাবছিল, আজ সে কিভাবে তার দাদির মুখে হাসি ফোটাবে। কিন্তু তার সেই ভাবনা শেষ হওয়ার আগেই বুলেটের গতিতে ছুটে আসা একটা সুপার কার তাকে সজোরে ধাক্কা মারে, আর এক মুহূর্তেই সব কিছু অন্ধকার। হিয়ন ছিটকে গিয়ে পড়ে রাস্তার উপর। তার একটা পা অস্বাভাবিকভাবে বেঁকে গেছে। অসহ্য যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। একজন ফুটবলারের কাছে তার পাই তো তার সব, তার জীবন, তার ভবিষ্যৎ। আর যদি সেই পাই নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা তাকে ধাক্কা দিয়েছিল সেই সাং আর কিয়ং এক মুহূর্তের জন্যও থামেনি। সাহায্য করা তো দূরের কথা, টাকার অহংকারে তারা এতটাই অন্ধ ছিল যে একবার পেছনে ফিরেও তাকায়নি। তাদের একমাত্র ভয়, ধরা পড়লেই উত্তরাধিকারের এই লড়াইটা এখানেই শেষ হয়ে যাবে। তাই তারা পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন হিয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর অন্যদিকে কাং ভাই বোন তাদের ক্ষমতা ব্যবহার করে এক রাতের মধ্যে রাস্তার সব সিসিটিভি ফুটেজ গায়েব করে দেয়। লোক পাঠিয়ে রাস্তা ধুয়ে মুছে এমনভাবে পরিষ্কার করে দেওয়া হয় যেন সেখানে কিছুই ঘটেনি। টাকার জোরে তো সমস্ত প্রমাণ লোপাট করা গেল, কিন্তু একটা তরুণের ভেঙে যাওয়া স্বপ্ন, সেটাও কি এভাবে মোছা সম্ভব? টাকার অহংকারে অন্ধ হয়ে যাওয়া এই মানুষগুলো হয়তো ভেবেছিল তারা সব কিছু চাপা দিতে পারবে, কিন্তু তারা জানতো না এই একটা দুর্ঘটনায় খুব শিগগিরই সিয়ং গ্রুপের ক্ষমতার লড়াই, গোপন ষড়যন্ত্র এবং বহু বছরের লুকিয়ে থাকা সব সত্যকে সামনে নিয়ে আসবে। আর হুয়াংজুং হিয়নের জীবনও চিরতরে বদলে যাবে। পরদিন চেয়ারম্যান কাংয়ের চোখ পড়ে গাড়ির ভাঙা হেডলাইটের দিকে। যদিও দাগটা ছিল খুবই সূক্ষ্ম, তবুও সেটি চেয়ারম্যান কাংয়ের দৃষ্টি এড়িয়ে যায়নি। তিনি সাথে সাথেই তার গাড়ির ড্যাশক্যামের রেকর্ড চেক করেন, কিন্তু সমস্ত রেকর্ড ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে। বিষয়টা মোটেও তার কাছে স্বাভাবিক মনে হয় না। তিনি তার ছেলেমেয়ের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান। তারা নির্বিকারভাবে তাকে জানায় রাস্তায় হঠাৎ একটা বিড়াল চলে এসেছিল, আর সেটিকে বাঁচাতে গিয়েই সামান্য দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কাংয়ের মতো একজন অভিজ্ঞ মানুষকে বোকা বানানো এতটা সহজ নয়। তিনি ঠিকই বুঝতে পারছিলেন এই ঘটনার আড়ালে হয়তো অন্য কোনো সত্য লুকিয়ে আছে। অন্যদিকে হাসপাতালে হিয়নের জ্ঞান ফিরে আসে। চোখ খুলতেই আতঙ্কিত হিয়ন প্রথমে তার নিজের পায়ের দিকে তাকায়। ডাক্তার ভারী গলায় জানায় অপারেশন সফল হলেও তার পায়ের হাড় এমনভাবে ভেঙেছে আর লিগামেন্টগুলো এমনভাবে ছিঁড়ে গেছে, সম্ভবত তার ফুটবল ক্যারিয়ার এখানেই শেষ। এই কথাগুলো হিয়নের কানে বিষের মতো লাগে। তার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। এই জায়গায় পৌঁছানোর জন্য সে কতটা কষ্ট করেছে তা শুধু সেই জানে। প্রতিদিন 18 ঘন্টা অনুশীলন, শুধু এই আশায় যে সে একদিন বড় খেলোয়াড় হবে, দাদির সব কষ্ট দূর করবে। কিন্তু এক রাতের একটা দুর্ঘটনা তার সব স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিল। এদিকে চেয়ারম্যান কাংয়ের জন্য নতুন বিপদ অপেক্ষা করছে। তার বিশ্বস্ত সহকারী তাকে এসে জানায় দুর্ঘটনা ঘটানো 2 উত্তরাধিকারী
শুধু এই অপরাধী করেনি, তারা কোম্পানির তহবিল থেকেও গোপনে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। এখন বিষয়টি আর শুধু পারিবারিক দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে একটি বিস্ফোরক কর্পোরেট ষড়যন্ত্রে পরিণত হচ্ছে। চেয়ারম্যান বুঝতে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তাকে কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। সেই রাতেই তিনি নিজের একটি গোপন রুমে ঢোকেন। তারপর নিজের লাঠির সাহায্যে লকারের দরজাটা খুলে ফেলেন। দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে অগণিত সম্পদ, গোপন নথি এবং বহু বছরের পুরনো এমন সব রহস্য যা প্রকাশ পেলে পুরো সাম্রাজ্যই ধ্বংস হয়ে যাবে। তিনি প্রথমে কিছু সম্পত্তির দলিল নিজের সহকারীর হাতে দেন। এগুলো তিনি আগে থেকে নিজের স্ত্রীর জন্য আলাদা করে রেখেছিলেন। যদি ভবিষ্যতে কোনো বিপর্যয় নেমে আসে তাহলে অন্তত তার স্ত্রীর জন্য একটা নিরাপদ আশ্রয় থাকবে। এরপর তিনি নিজের ছেলেমেয়ের সমস্ত অবৈধ নথিপত্র সংগ্রহ করে লকারের সবচেয়ে গোপন অংশে লুকিয়ে রাখেন, কারণ তিনি কোনোভাবেই চান না তার উত্তরাধিকারীরা বড় কোনো বিপদে পড়ুক। সব মিলিয়ে পরিবেশ এত শান্ত হয়ে ওঠে যেন তিনি আসন্ন ঝড়ের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে হাসপাতালে হিয়ন নিজের ভাগ্যের সাথে লড়াই করছিল। বিপদ যেন তার পিছুই ছাড়তে চাইছিল না। দুর্ঘটনার খবর তার ক্লাবে পৌঁছানোর সাথে সাথেই কোচ তার থেকে মুখ ফিরিয়ে নেন। একজন আহত খেলোয়াড়কে দলে রাখাটা তাদের জন্য লোকসান। হিয়নকে দল থেকে বের করে দেওয়া হয়। উল্টো তার উপর চাপিয়ে দেওয়া হলো কোটি কোটি টাকার চুক্তি ভাঙার জরিমানা। এদিকে নার্সিংহোম থেকে দাদির চিকিৎসার বিল আর হাসপাতালের বিলের জন্য বারবার ফোন আসতে থাকে। হিয়নের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। যে মানুষটা মাত্র কয়েকদিন আগে নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল, সে এখন বেঁচে থাকার লড়াইয়ে নেমে পড়ে। কিন্তু হিয়ন হার মানার পাত্র না। অসহ্য যন্ত্রণা সহ্য করে সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে শুরু করে। হাসপাতালের করিডরে ক্র্যাচ হাতে নিয়েই সে অনুশীলন শুরু করে। তার মনে একটাই জেদ, তাকে মাঠে ফিরতেই হবে। এদিকে চেয়ারম্যান কাং তার সহকারীকে বলে, ভবিষ্যতে কোম্পানির উত্তরাধিকারী সেই হবে যে কর্পোরেশনের জন্য সবচেয়ে বড় অবদান রাখতে পারবে। এই ঘোষণার মাধ্যমে ক্ষমতার লড়াই আরও তীব্র হয়ে ওঠে। ঠিক সেই রাতেই হিয়ন তার স্বপ্নে আবারও দুর্ঘটনার সেই মুহূর্ত দেখে। কিন্তু এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় তার মনে পড়ে যায়। এবার সে গাড়ির নম্বর প্লেটের কিছু সংখ্যা মনে করতে পেরেছে। পরদিন সকালেই সে থানায় গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় দুর্ঘটনার জায়গাটা একটা ব্লাইন্ড স্পট, সেখানে কোনো ক্যামেরা কাজ করে না, আর আশেপাশের সব ক্যামেরাও নাকি সেদিন খারাপ ছিল। হিয়ন বুঝতে পারে তার প্রতিপক্ষ কতটা শক্তিশালী। টাকা আর ক্ষমতার কাছে ন্যায় বিচার এখানে কতটা অসহায়। এরপর সে আবার ফুটবল ক্লাবে গিয়ে কোচের কাছে আরেকটি সুযোগ চায়, কিন্তু কোচ তাকে আগের চেয়েও নির্মমভাবে ফিরিয়ে দেয়। হতাশ হয়ে সে আবারও সেই দুর্ঘটনার জায়গায় ফিরে আসে। সেখানে সে প্রত্যক্ষদর্শী চাই লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয়। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সে ওখানেই দাঁড়িয়ে থাকে, যদি কোনো একটা সূত্র পাওয়া যায়। কিন্তু এতে কোনো লাভ হয় না। তার আহত পা প্রতিটি মুহূর্তে অসহ্য যন্ত্রণা দিচ্ছিল। দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। সে যখন প্রায় সব আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ফোনটি ছিল নার্সিংহোমের কেয়ারগিভারের। প্রথমে সে ভেবেছিল আবার হয়তো টাকার জন্য ফোন করা হয়েছে, কিন্তু এবার খবরটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কেয়ারগিভার তাকে জানায় দুর্ঘটনার দিন তিনি হিয়নের সাথে ফেস ক্যামে কথা বলছিলেন, আর ভাগ্যক্রমে পুরো ঘটনাটা তার ফোনে রেকর্ড হয়ে গেছে। এই কথা শুনে হিয়নের চোখে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সে ভিডিওটা হাতে পায়। বারবার জুম করে সে অবশেষে গাড়ির নাম্বার প্লেটটা বের করতে পারে। এরপর একটা ইন্টারনেট ক্যাফেতে গিয়ে সে গাড়ির মালিকের তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু স্ক্রিনে যে নামটা ভেসে ওঠে তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। গাড়ির মালিকের নাম কাং ইয়ং হো, সেই ক্ষমতাশালী সিয়ং গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। হিয়ন বুঝতে পারে সে কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে লড়ছে না, তার লড়াই এক অকল্পনীয় শক্তিশালী সিস্টেমের বিরুদ্ধে। পরদিন হিয়ন নিজেকে একজন ডেলিভারি বয়ের ছদ্মবেশে সাজায়। সে সিয়ং গ্রুপের হেডকোয়ার্টারে পৌঁছায় এবং কৌশলে চেয়ারম্যান কাংয়ের অফিসে ঢুকে পড়ে। তার হাতে ছিল সেদিন রাতের দুর্ঘটনার ছবি। সে ছবিগুলো সরাসরি চেয়ারম্যানের হাতে তুলে দেয়।
হতবাক চেয়ারম্যান কাং তার দিকে ফ্যালফেল করে তাকিয়ে থাকেন। একদিকে দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যবসায়ী, অন্যদিকে সব কিছু হারানো এক আহত ফুটবল খেলোয়াড়, দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান কাং যখন ভিডিওটা দেখেন তখন তার চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর সত্য। দুর্ঘটনাটা কোনো অপরিচিত মানুষের কারণে ঘটেনি, এর জন্য দায়ী তার নিজের দুই উত্তরাধিকারী। এক মুহূর্তের জন্য তার মুখ রাগে লাল হয়ে ওঠে, কিন্তু একজন অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে তিনি নিজের আবেগ খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারেন। ভেতরে ভেতরে ভীষণ রেগে থাকলেও বাইরে থেকে তিনি ছিলেন সম্পূর্ণ শান্ত। অন্যদিকে হিয়নের চোখে শুধু হতাশা আর ক্ষোভ। সে কোনো টাকা বা সুযোগ চাইছিল না, সে শুধু চেয়েছিল ন্যায় বিচার। কিন্তু চেয়ারম্যান কাংয়ের কাছে পৃথিবীর সব সমস্যার সমাধান একটাই, টাকা। তিনি সরাসরি হিয়নকে জিজ্ঞেস করেন, বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য তোমার কত টাকা চাই? শুধু সেই কাঙ্ক্ষিত অঙ্কটা বলো। কথাটা শুনতেই হিয়নের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে ভীষণ অপমানিত বোধ করে। তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, তার জীবনের সমস্ত কষ্ট, সব কিছুর মূল্য কি শুধু টাকায় মাপা যায়? এদিকে চেয়ারম্যান কাং তার বায়োডেটা দেখে ভীষণ হতাশ। তার মতে হিয়নের ফুটবল ক্যারিয়ার এমনিতেও খুব একটা সফল না, তাই এখন অবসর নেই বা কয়েক বছর পরে নেই, তাতে তেমন কোনো পার্থক্য নেই। কিছুক্ষণ ভেবে তিনি হিয়নকে একটা প্রস্তাব দেন। হিয়নের সমস্ত কন্ট্রাক্ট প্যানেলটি পরিশোধ করা হবে, তাকে একটা নতুন চাকরিও দেওয়া হবে। তার বদলে তাকে এই ঘটনা সম্পর্কে চিরদিনের জন্য মুখ বন্ধ রাখতে হবে, যেন কিছুই ঘটেনি। কিন্তু হিয়ন এত সহজে মাথা নত করার মানুষ না। সে স্পষ্ট জানিয়ে দেয় তার সারা জীবনের সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে, সে এখন শুধু ন্যায় বিচার চায়। তার এই জেদ দেখে চেয়ারম্যান কাং হঠাৎ হেসে ওঠেন। তার মতে এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা টাকা দিয়ে কেনা যায় না, শুধু সঠিক দামটা জানতে হয়। তিনি ডেস্ক থেকে একটা ফাঁকা চেক বের করে হিয়নের সামনে ছুঁড়ে দেন, বলেন, যত টাকা দরকার নিজেই লিখে নাও। তিনি আসলে জানতে চেয়েছিলেন হিয়ন নিজের জীবন আর তার স্বপ্নের দাম কত নির্ধারণ করে। হিয়ন সেখান থেকে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই তার দেখা হয় কাং ভাই বোনের সাথে। পুরনো সব স্মৃতি মনে পড়তেই তার চোখ ঝাপসা হয়ে আসে। ঠিক তখনই নার্সিংহোম থেকে ফোন আসে। সে নিজেকে একটু সামলে নিয়ে তার দাদির সাথে হাসি মুখে কথা বলতে শুরু করে। এদিকে দাদির স্মৃতিশক্তি নষ্ট হওয়ার কারণে সে শুধু এতটুকুই মনে রাখতে পারে যে তার নাতি একজন ফুটবলার। আর এই কথা শুনে হিয়ন তার বুকের ভেতর এক চাপা কষ্ট অনুভব করে। এখন তার কাছে শুধু দুটি পথই আছে, এক, সব কিছু ভুলে গিয়ে টাকা নিয়ে আরামে জীবন কাটানো, আর দুই, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় বিচারের জন্য লড়াই করা। অনেক দ্বিধার পর শেষ পর্যন্ত সে তার হাতে কলম তুলে নেয় আর ফাঁকা চেকে নিজের পছন্দ মতো টাকার অঙ্কটা লিখে দেয়। কারণ সে বুঝে গিয়েছিল সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে সে টিকে থাকতে পারবে না। এদিকে চেয়ারম্যান কাংয়ের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে যায়। তিনি নিজের দুই উত্তরাধিকারীর দিকে তাকিয়ে আর রাগ সামলাতে পারলেন না। তাদের বেপরোয়া আর দায়িত্বহীন আচরণে তিনি বেশ বিরক্ত। তার মতে তারা তিনটি বড় অপরাধ করেছে, যা ক্ষমার অযোগ্য। প্রথমত, তারা কোম্পানির তহবিল থেকে গোপনে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। দ্বিতীয়ত, কোম্পানির ভেতরে আলাদা গোষ্ঠী তৈরি করে বিভাজন সৃষ্টি করেছে। আর তৃতীয়ত, তার সবচেয়ে প্রিয় গাড়িটাকে ধ্বংস করে পুরো দোষ তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যার কারণে সবার সামনে তিনি অপমানিত হয়েছেন। তারপর তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, মনে রেখো, তোমাদের দুজনের মধ্যে কাউকেই আমি আমার উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করব না। বলেই তিনি চেম্বার থেকে বেরিয়ে যান। আর এদিকে চেয়ারম্যানের কথা শুনে দুজনের মুখ শুকিয়ে যায়। তারাও তার পেছনে ছুটে যায়, কিন্তু চেয়ারম্যান ততক্ষণে লিফটে উঠে পড়েছে। তাই তারা বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে আর একে অপরকে দোষারোপ করতে থাকে। এদিকে চেয়ারম্যান লিফট থেকে নেমে সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে হিয়নও তার সাথে দেখা করতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে দুই উত্তরাধিকারী দৌড়ে আসে তাদের বাবাকে থামানোর জন্য, কিন্তু ছেলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার বাবাকে ধাক্কা মেরে বসে। চেয়ারম্যানও নিজের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে শুরু করেন। আর ঠিক তখনই তার মাথা গিয়ে আঘাত করে হিয়নের মাথার সাথে। সব কিছু যেন এক সেকেন্ডের জন্য থেমে যায়।
দৃশ্য পরিবর্তিত হয়ে চলে আসে হাসপাতালে। ডাক্তার জানায় এটি একটি সাধারণ দুর্ঘটনা, কিন্তু বাস্তবে যা ঘটেছিল সেটা ছিল অলৌকিক। তাদের দুজনের আত্মা একে অপরের শরীরে চলে যায়। 1 সেকেন্ডের জন্য চেয়ারম্যান কাং থমকে যায়। নিজেকে এভাবে হিয়নির শরীরে দেখে তিনি চিৎকার করে ওঠেন। আর তার এমন আচরণে ডাক্তাররা ভাবে দুর্ঘটনার কারণে হয়তো সে মস্তিষ্কে বড়সড় আঘাত পেয়েছে। এদিকে আতঙ্কিত হয়ে চেয়ারম্যান নিজের আসল শরীর খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে দুর্ঘটনার বিষয়টি জনসম্মুখে চলে আসে, কারণ হিয়ন আগে থেকেই পুরো বিষয়টি মিডিয়াকে জানিয়ে রেখেছিল। এদিকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে চেয়ারম্যানের নির্লজ্জ সন্তানরা নিজেদের সব দোষ বাবার উপর চাপিয়ে দেয়। জীবনে এই প্রথমবার চেয়ারম্যান নিজের সন্তানদের আসল চেহারা দেখতে পায়। মিডিয়ার সামনে দাঁড়িয়ে তারা বলে চেয়ারম্যান কাং নাকি টাকার জোরে সত্য চাপা দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। প্রিয় সন্তানদের মুখের কথা শুনে চেয়ারম্যানের হৃদয় ভেঙে যায়, কারণ তিনি কখনো ভাবেননি তার নিজের সন্তানরাই তাকে এভাবে অপমান করবে। নিজেদের বাঁচাতে তারা যে এত নিচে নেমে কথা বলতে পারে এটা তাকে বেশ অবাক করে। তাই তিনি এবার সিদ্ধান্ত নেন তিনি যে নির্দোষ তা তিনি নিজেই প্রমাণ করবেন। সব পিছুটান ছেড়ে তিনি এবার দোষীদের শাস্তি দেবেন। তাই তিনি ভিড় ঠেলে হাসপাতালে নিজের পুরনো শরীরের দিকে ছুটে যান, কারণ তিনি এখন নিজের শরীর ফেরত চান। কিন্তু তিনি নিজের শরীরের যতই কাছে যাওয়ার চেষ্টা করেন ততই তার মাথা ব্যথা বাড়তে শুরু করে। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিচ্ছে। আর ঠিক সে সময় হাসপাতালের বিছানায় পড়ে থাকা চেয়ারম্যানের পুরনো শরীরের হার্টবিটও অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। ডাক্তাররা দ্রুত ছুটে আসে। সবাই ভাবে হয়তো হিয়নের কারণেই রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ফলে গার্ডরা তাকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেয়। ঠিক তখনই চেয়ারম্যানের ছোট মেয়ে গুল সেখানে চলে আসে। সে মনে করে হিয়নই হয়তো তার বাবার এমন অবস্থার জন্য দায়ী। সে হিয়নকে মারতে শুরু করে। এদিকে মেয়ের এমন আচরণে চেয়ারম্যানও ভীষণ রেগে যায়, কারণ মেয়ে তার অনুমতি ছাড়াই দেশে ফিরে এসেছে, আর এখন সে নিজের বাবার গায়ে হাত তোলার সাহস দেখাচ্ছে। ঠিক তখনই চেয়ারম্যানের 2 উত্তরাধিকারীও সেখানে চলে আসে, কিন্তু তাদের আসার আগেই ছোট মেয়ে লুকিয়ে পড়ে। বাইরে থেকে তারা হিয়নের প্রতি সহানুভূতি দেখালেও ভেতরে ভেতরে তাদের একটাই চিন্তা, ক্ষমতা আর সম্পদ। অন্যদিকে চেয়ারম্যানের বিশ্বস্ত সেক্রেটারি চুপচাপ নিজের তদন্ত শুরু করেন। তিনি নির্দেশ দেন দুর্ঘটনাস্থলে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে, কারণ তিনি সন্দেহ করছিলেন এই হিট অ্যান্ড রান দুর্ঘটনার পেছনে অন্য কেউ নয়, জড়িত আছে চেয়ারম্যানের নিজের সন্তানরাই। এদিকে চেয়ারম্যানের ছোট মেয়ে লুকিয়ে লুকিয়ে সেই সেক্রেটারির সব কথা শুনে ফেলে। আর তার মা যখন জানতে পারে তার মেয়ে কাউকে না জানিয়েই দেশে চলে এসেছে, তখন তিনি তাকে ভীষণ বকাঝকা করেন, কারণ এমন বিপজ্জনক সময়ে পরিস্থিতি যে কোনো সময় আরও খারাপ হয়ে উঠতে পারে। আর এখান থেকেই ক্ষমতা, লোভ, বিশ্বাসঘাতকতা আর সত্যের মধ্যকার এই বিপজ্জনক খেলাটা নতুন এক মোড় নিতে শুরু করে, কারণ এখন তো কেউ জানে না শেষ পর্যন্ত আসলে বিজয়ী কে হবে। পরদিন চেয়ারম্যান কাংয়ের হিট অ্যান্ড রান দুর্ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল, অনলাইন পোর্টাল, সব জায়গায় এখন একটাই আলোচনা, সিওং গ্রুপের ক্ষমতাধর চেয়ারম্যান কি সত্যিই একজন নিরীহ মানুষকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেছেন? কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। খুব দ্রুত আরেকটি গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করে দুর্ঘটনার পেছনে আসলে চেয়ারম্যান কাং নয়, বরং তার 2 উত্তরাধিকারীর মধ্যে কেউ একজন জড়িত, আর তারাই পুরো দোষটা নিজের বাবার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ধীরে ধীরে এই গুজব মানুষের মনে সন্দেহের বীজ বপন করতে শুরু করে। এসব দেখে 2 উত্তরাধিকারী ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তারা বাইরে হাঁটতে বের হয়। দেখতে সব কিছু স্বাভাবিক মনে হলেও আসলে তারা তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। ছোট ভাই বলে, যদি হিয়নের কাছে ভিডিওটার আরও কোনো কপি থেকে থাকে তাহলে আমাদের কি হবে? বড় বোন একেবারে শান্ত গলায় বলে, ভেবো না, এমন কিছুই হবে না, কারণ আমি সুযোগ বুঝে আগেই তার ফোনটি হাতিয়ে নিয়েছি। এখন শুধু একটা কাজই বাকি, হিয়নকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। আর চেয়ারম্যান কাংয়ের সব সম্মান নষ্ট করার এটাই সবচেয়ে ভালো সুযোগ। সম্ভবত চেয়ারম্যান কাং নিজেও কখনো কল্পনা করেনি
নিজের জীবন বাজি রেখে গড়ে তোলা এই সাম্রাজ্য একদিন তার নিজের সন্তানরাই ধ্বংস করার চেষ্টা করবে। এরপর দুই ভাই বোন মিলে হিয়নের সাথে দেখা করে এবং অভিনয় করে বলে, দুর্ঘটনার জন্য আসলে আমাদের বাবাই দায়ী, তাই সন্তান হিসেবে আমরা তার ভুলের ক্ষতিপূরণ দিতে চাই। এ কথা শুনে হিয়নের শরীরে থাকা চেয়ারম্যান কাং ভীষণ রেগে যান। তিনি দুজনকে বেশ কড়া ভাষায় তিরস্কার করেন। তার দৃঢ় কণ্ঠস্বর আর ভয়ঙ্কর ব্যক্তিত্ব দেখে দুই ভাই বোন একেবারে স্তব্ধ হয়ে যায়। তার কথার ধরন ছিল একেবারে তাদের বাবার মতো। মনে হচ্ছিল হয়তো সামনে দাঁড়িয়ে তাদের বাবাই তাদের বকছে। এদিকে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। সবাই বিশ্বাস করতে শুরু করেছে চেয়ারম্যান কাং নিজেই এই দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছেন এবং টাকা ও ক্ষমতার জোরে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছেন। আর খবরটি প্রকাশ্যে আসতেই তিনি হিয়নের মুখও বন্ধ করার চেষ্টা করেন। হাসপাতালের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করে। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চারিদিকে প্রতিবাদের স্লোগান। নিউজ চ্যানেলগুলোও সত্য খুঁজে বের করার চেষ্টা শুরু করে। ঠিক এমন সময় কাংয়ের বড় মেয়ে মিডিয়ার সামনে এসে এমন একটি বিস্ফোরক মন্তব্য করে যা পুরো পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। সে দাবি করে অতীতেও তাদের পরিবার যেসব বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল সেগুলোর পেছনেও চেয়ারম্যান কাংয়েরই হাত ছিল। অর্থাৎ এতদিন যে মানুষটাকে সবাই সম্মান করত, হঠাৎ করে তাকে সব অপরাধের মূল হোতা হিসাবে তুলে ধরা হলো। তবে বোনের এই বক্তব্য শুনে তার ভাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সে ফিসফিস করে বলে, যদি বাবা তার জ্ঞান ফিরে পায় তাহলে তিনি আমাদের আর আস্ত রাখবে না। কিন্তু বোন ঠান্ডা গলায় উত্তর দেয়, সেটাই আগে নিশ্চিত করতে হবে যেন তিনি আর জেগে না ওঠেন। তারা সিদ্ধান্ত নেয় চেয়ারম্যান কাং ও তার বিশ্বস্ত সেক্রেটারি দুজনকে একসাথে সরিয়ে দিতে হবে। সেদিন সন্ধ্যায় তারা হিয়নকে তাদের বাড়ির একটি রুমে আটকে রাখে। কিন্তু তারা জানতো না হিয়নের শরীরে এখন চেয়ারম্যান কাংয়ের আত্মা বাস করছে। আর বাড়িটি যেহেতু তার নিজের, এই বাড়ির সব কিছুই তার জানা। তিনি বালিশ আর কম্বল দিয়ে বিছানায় এমন একটি অবয়ব তৈরি করেন যেন দেখে মনে হয় তিনি ঘুমিয়ে আছেন। এরপর একটি গোপন পথ ব্যবহার করে ভিলা থেকে বেরিয়ে যান। তারপর তিনি হাসপাতালে আসেন এবং সেখানে শত শত মানুষের ভিড় দেখে তিনি হতবাক হয়ে যান। তারা তার বিরুদ্ধে বিক্ষোভ করছে, কেউ প্ল্যাকার্ড হাতে তো কেউ স্লোগান দিচ্ছে। তার মনে হতে থাকে তার সারা জীবনের অর্জিত সব সম্মান মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে যাচ্ছে। এটা তার জন্য ছিল মৃত্যুর চেয়েও বেশি কষ্টের। কিন্তু এত কিছুর পরও তিনি অসহায়। তিনি চেয়েও কাউকে সত্য বলতে পারছিলেন না, কারণ ভেতরে তিনি যাই হন না কেন, বাইরে থেকে দেখতে তিনি তো আর চেয়ারম্যান কাং নন, তিনি শুধুই হিয়ন। তাই তার কথা কেউ বিশ্বাস করবে না। পরদিন সকালে দুই ভাই বোন শেয়ার হোল্ডারদের একটি জরুরি মিটিং ডাকে। তাদের লক্ষ্য একটাই, বর্তমান পরিস্থিতির সুবিধা নিয়ে কাংকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া। কিন্তু ঠিক তখনই জানা যায় হিয়ন একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছে। ভাই দ্রুতই সেখানে ছুটে আসে। এদিকে সবার সামনে দাঁড়িয়ে হিয়ন বলে, আমার দুর্ঘটনার জন্য দায়ী চেয়ারম্যান কাং। যদিও নিজের উপর দোষ নেওয়া তার জন্য ছিল ভীষণ কষ্টের, কিন্তু তিনি এও জানতেন যদি কোম্পানি ভেঙে পড়ে তাহলে হাজার হাজার কর্মচারীর জীবনও ধ্বংস হয়ে যাবে। নিজের হাতে গড়া এই সাম্রাজ্য মুহূর্তেই বিলীন হয়ে যাবে। তার মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, যখন তিনি প্রথম ব্যবসার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু নিজের অক্লান্ত পরিশ্রম ও মেধার সাহায্যে তিনি এই সাম্রাজ্য দাঁড় করিয়েছেন। এদিকে দুই উত্তরাধিকারী নির্দোষ সাজার অভিনয় চালিয়ে যেতে থাকে। তারা ঘোষণা দেয়, আমরা আমাদের বাবার ভুল শুধরে দেব, হিয়নের সমস্ত দায়িত্ব আমরা নেব। এদিকে চেয়ারম্যান কাংও শপথ করেন এই দুই অযোগ্য সন্তানকে তিনি একটা উচিত শিক্ষা দেবেন। এদিকে সেক্রেটারি চেয়ারম্যান কাংয়ের ছোট মেয়ে গুলকে দেখে ফেলে, তাই সে তাকে বলে তার বড় ভাই বোন যেন কোনোভাবেই জানতে না পারে যে সে দেশে ফিরে এসেছে। অন্যদিকে কাং হিয়নের আইডি কার্ডের ঠিকানা অনুসরণ করে তার বাড়িতে পৌঁছে যায়। একটা ছোট্ট ভাঙাচোরা জরাজীর্ণ বাড়ি, চারিদিকে সাজানো অসংখ্য ট্রফি আর মেডেল। দেখে বোঝাই যাচ্ছিল ফুটবলের প্রতি হিয়নের ভালোবাসা আসলে কতটা গভীর। সে শুধু একটা স্বপ্ন দেখেছিল, একদিন এতটা সফল হবে যেন তার দাদি তাকে নিয়ে গর্ব করতে পারে।
তিনি ভাবনার মধ্যে ডুবে গিয়েছিলেন। হঠাৎ একটা তেলাপোকা দেখে চেয়ারম্যান কাং ভীষণ ভয় পেয়ে যান। এত বছর বিলাসবহুল জীবনে থেকে এমন পরিবেশে থাকার কথা তিনি কল্পনাও করতে পারছিলেন না। তিনি দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। দৌড়াতে দৌড়াতে তিনি নিজের পায়ের হারানো শক্তিটা অনুভব করতে শুরু করেন। অনেক বছর পর তিনি আবারও যুবকদের মতো দৌড়াতে পারছিলেন। ঠিক তখনই একটা ফুটবল তার দিকে উড়ে আসে। সে স্বভাবসুলভ দক্ষতায় বলটাকে কিক করে, কিন্তু তখন সে বুঝতে পারে হিয়নের শরীরটা আসলে কোনো সাধারণ শরীর নয়। বছরের পর বছর কঠোর অনুশীলন, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আর অসাধারণ শৃঙ্খলায় সে তার শরীরটাকে একদম নিখুঁত অবস্থায় গড়ে তুলেছে। হঠাৎই তার মনে পড়ে সেই লাঠির কথা। তাই তিনি সিদ্ধান্ত নেন হাসপাতালে গিয়ে নিজের প্রিয় লাঠিটা ফিরিয়ে আনবেন। অন্যদিকে দুই ভাই বোন মিলে তার বিরুদ্ধে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করে। ডিউটি ডক্টর এক রহস্যময় ওষুধ নিয়ে চেয়ারম্যানের রুমে প্রবেশ করে। অনুকূল পরিবেশ তৈরি করতে সে চেয়ারম্যানের স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দেয়। আর পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে, সে মেসেজ করে জানিয়ে দেয় ওষুধটি ড্রয়ারের মধ্যে রাখা আছে। ঠিক তখনই হিয়ন সেখানে পৌঁছে যায়। খালি রুম থেকে নিজের লাঠিটা নিয়ে বেরিয়ে যেতে চাইলে চেয়ারম্যানের ছেলে মেয়ে রুমে ঢুকে পড়ে। নিজেকে আড়াল করতে হিয়ন সোফার পেছনে লুকিয়ে পড়ে। এদিকে তাদের পরিকল্পনা ছিল চেয়ারম্যান কাংকে প্রাণঘাতী ওষুধ দিয়ে একেবারে শেষ করে দেওয়া। কিন্তু ঠিক তখনই চেয়ারম্যান কাং জেগে ওঠে। দুই ভাই বোন একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। এবার তারা কি করবে? হঠাৎই বোন একটা বালিশ তুলে নিজের বাবার মুখ চেপে ধরে। সে নিজের বাবাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছিল, আর ছোট ভাইও কাঁপতে কাঁপতে তাকে সাহায্য করছিল। এদিকে সোফার পেছনে বসে হিয়ন সেই মরণ যন্ত্রণা অনুভব করছিল। সে কোনো মতে অ্যালার্ম বাটনটা চেপে ধরে, আর সাথে সাথে কাং ভাই বোন চেয়ারম্যানকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। হিয়ন দ্রুত ছুটে আসে আর চেয়ারম্যানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাই সন্দেহ এড়াতে তাকেও সেখান থেকে বেরিয়ে যেতে হয়। হাসপাতালে অ্যালার্ম বাজতেই সবাই ছোটাছুটি করতে শুরু করে। গুল দ্রুত তার বাবার রুমে ছুটে যায়। এদিকে হিয়নের মনে তখন ভারী কষ্ট, কারণ যে মানুষটা সারা জীবন সন্তানদের জন্য সব কিছু ত্যাগ করেছেন, আজ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তার নিজের সন্তানরা। ডাক্তাররা অনেক চেষ্টা করেও চেয়ারম্যান কাংয়ের অবস্থার অবনতি ঠেকাতে পারছিলেন না, কারণ দীর্ঘ সময় অক্সিজেন না পাওয়ায় তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে। শেষে ডাক্তাররা পরিবারের সবাইকে জানিয়ে দেয় পরিস্থিতি যে কোনো সময় আরও খারাপ হতে পারে। এ কথা শুনতেই চেয়ারম্যানের স্ত্রী অজ্ঞান হয়ে যান, কারণ তিনি ভয় পান সম্পত্তির হিসাব শেষ হওয়ার আগেই যদি চেয়ারম্যান মারা যান তাহলে তার সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। এদিকে সাদা জ্যাকেট পরা এক রহস্যময় নারী গোপনে খবরটি তার প্রতিদ্বন্দ্বীর কাছে পৌঁছে দেয়। খবর শুনে তার মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। এদিকে ল্যাম্পপোস্টের নিচে বসে হিয়ন কাঁদতে থাকে। ভাবে এই ঘটনার জন্য হয়তো সেও কিছুটা দায়ী। তার মনে অপরাধবোধ কাজ করতে থাকে। তার বলা প্রতিটি কথা মনে পড়ে। ছেলেটা কখনো টাকা পয়সা চায়নি, শুধু একটা সুযোগ চেয়েছিল। বরং অহংকারী কাং হিয়নকে ভুল বুঝেছিল। এসব ভাবতে ভাবতেই চেয়ারম্যান কাং প্রথমবারের মতো নিজের অতীত আচরণের জন্য অনুশোচনা করতে শুরু করেন। পরদিন হিয়ন সিয়ং গ্রুপে ইন্টার্ন হিসাবে যোগ দেয়, আর এখানে তাকে দেখে দুই ষড়যন্ত্রকারী ভাই বোনের মুখে হাসি ফুটে ওঠে। তারা ভাবে এই সুযোগ কাজে লাগিয়ে তারা সহজেই মিডিয়ার নজরে আসবে। কিন্তু চেয়ারম্যানের বিশ্বস্ত সেক্রেটারি হিয়নকে দেখে অবাক হন। তার কথা বলার ধরন, সিদ্ধান্ত নেয়ার ভঙ্গি সবই যেন চেয়ারম্যান কাংয়ের মতো। হিয়ন আত্মবিশ্বাসের সাথে বলে, এবার আমি নিজে চেয়ারম্যান কাংয়ের হয়ে সিয়ং গ্রুপকে রক্ষা করব। আর এই কথা শুনে সেক্রেটারি বুঝে যান হিয়ন খুবই উচ্চাভিলাষী এবং সে তার জীবনে আসা প্রতিটি সুযোগ কাজে লাগাতে চায়। হিয়ন যে বিভাগে নিয়োগ পায় সেখানে গুলো ইন্টার্ন হিসাবে যোগ দেয়। বিশেষ সুপারিশে চাকরি পাওয়ায় অফিসের সবাই হিয়নকে একটু আলাদা চোখে দেখে। কিন্তু সমস্যা হলো হিয়ন সবসময় নিজেকে চেয়ারম্যানই ভাবে। অফিসে ঢুকেই সে ম্যানেজারের কাছে প্রজেক্ট রিপোর্ট চায়। তার এমন আচরণে ম্যানেজার কিছুটা রেগে যায়। তখন পরিস্থিতি সামলে নিতে গুল তাকে টেনে বাইরে নিয়ে যায় এবং বলে,
এখানে তুমি একজন ইন্টার্ন, তাই ইন্টার্নের মতো আচরণ করো। কোম্পানির চেয়ারম্যান সাজতে যেও না। এদিকে কিছুক্ষণ পর গুল বুঝতে পারে হিয়ন এক্সেল সফটওয়্যারও ব্যবহার করতে জানে না। সে অবাক হয়ে ভাবে, এমন একজন মানুষ কিভাবে ইন্টারভিউ পাশ করে কোম্পানিতে ঢুকলো। এদিকে গুল গতকাল তাকে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখেছিল। যদিও তার হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু তার সন্দেহ চেয়ারম্যানের উপর হামলার সাথে হিয়নও জড়িত থাকতে পারে। হিয়ন ম্যানেজারের কাছ থেকে জানতে পারে গুল খুবই ভালো মেয়ে। সে পরিশ্রমী, দক্ষ এবং সবসময় অন্যদের সাহায্য করতে ভালোবাসে। কিন্তু কথাগুলো শুনতে হিয়নের মন খারাপ হয়ে যায়। তার মনে হয় তার মেয়ে গুলের উপর বেশি চাপ দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। রেগে গিয়ে সে ম্যানেজারকে বকাঝকা করতে শুরু করে। আর ম্যানেজারও তার এমন ব্যক্তিত্ব দেখে একেবারেই চুপ হয়ে যায়। সেদিন রাতে অফিস খালি হয়ে যাওয়ার পরও হিয়ন থেকে যায়। সবার ধারণা হয়তো সে সফটওয়্যার শেখার জন্য অতিরিক্ত সময় দিচ্ছে, কিন্তু তার আসল পরিকল্পনা ছিল একেবারেই ভিন্ন। অফিস ফাঁকা হতেই সে চেয়ারম্যান কাংয়ের অ্যাকাউন্টে লগ ইন করে। সেখান থেকে গুরুত্বপূর্ণ সব ফাইলের ব্যাকআপ নেয়। এরপর বিশেষ লাঠির সাহায্যে সে চেয়ারম্যানের গোপন রুমে প্রবেশ করে এবং সেখান থেকে বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ বের করে নেয়। অন্যদিকে গুল তার সহকর্মীদের সাথে নিয়ে বাইরে যায়। ডিনার শেষ করে বাইরে বেরোতেই সে অফিসের কয়েকজন কর্মীকে দেখতে পায়। সে গোপনে তাদের কথা শুনতে শুরু করে। তখন কয়েকটি নাম তার নজরে আসে। সন্দেহজনক কয়েকটি নাম সে নোটও করে রাখে। এদিকে হিয়ন লাক্সারিয়াস একটি হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করে। দামি পোশাক, বিলাসবহুল খাবার সব মিলিয়ে সে একটি বিলাসী জীবন উপভোগ করতে শুরু করে। এমনকি আয়নায় নিজের নতুন চেহারা দেখেও সে বেশ মুগ্ধ। তার মনে হয় এই শরীরটা সত্যিই অসাধারণ। এরপর সে হাসপাতালে গিয়ে এমন একজন নার্সকে খুঁজে বের করে যার খুব টাকার প্রয়োজন। হিয়ন তাকে টাকা দিয়ে চেয়ারম্যান কাংয়ের স্বাস্থ্য সম্পর্কিত সব গোপন তথ্য জেনে নেয়। নার্স তাকে জানায় চেয়ারম্যান এখন ব্রেন ডেড অবস্থায় আছেন, তবে মাঝে একবার খুব অল্প সময়ের জন্য তার জ্ঞান ফিরেছিল। সব শুনে হিয়ন নার্সকে একটি চিঠি দিয়ে বলে সে যেন এই চিঠিটা সরাসরি চেয়ারম্যান কাংয়ের সেক্রেটারির হাতে পৌঁছে দেয়। এদিকে সেই চিঠি পড়ার পর সেক্রেটারি হতবাক হয়ে যায়। পরদিন কোম্পানিতে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। গুল মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছিল। হিয়ন তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে ঘোষণা করে বোর্ডের উচিত ইউজিন, আইবি গ্লোবাল এবং হোয়াইনের সাথে চলমান সব প্রজেক্ট বন্ধ করে দেওয়া। আর কথাগুলো শুনতেই জেসাং আতঙ্কিত হয়ে হলরুম থেকে বেরিয়ে যায়। এদিকে গুল পুরোপুরি হতবাক। কোম্পানির এত গোপন তথ্য হিয়ন জানল কিভাবে? হিয়ন আরও জানায় এই প্রজেক্টের আড়ালে দুইজন ব্যক্তি প্রায় 300 বিলিয়ন ওন আত্মসাৎ করেছে। এরপর শুরু হয় শেয়ার হোল্ডারদের মিটিং। সেখানে সেক্রেটারি চেয়ারম্যান কাংয়ের একটি চিঠি সবার সামনে তুলে ধরেন। চিঠিতে লেখা, এখন থেকে উত্তরাধিকার সূত্রে আর চেয়ারম্যান নির্বাচন করা হবে না। যে যোগ্য হবে সেই চেয়ারম্যান হওয়ার সুযোগ পাবে। প্রথমে দুই ভাই বোন চিঠিটাকে ভুয়া মনে করলেও কিন্তু যখন এর সত্যতা নিশ্চিত হয় তারা বেশ ঘাবড়ে যায়। এরপর সেক্রেটারি ঘোষণা করে নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করবেন। আর ঠিক তখনই হিয়ন সবার সামনে এগিয়ে আসে। সে দৃঢ় কণ্ঠে ঘোষণা করে আমিও চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতায় অংশ নেব। তবে চেয়ারম্যান কাং এবার সিদ্ধান্ত নেন তার এই সন্তানদের তিনি আর ছাড় দেবেন না, বরং তিনি এতদিন তাদের যা দিয়েছেন এক এক করে তিনি তাদের কাছ থেকে কেড়েও নেবেন। চেয়ারম্যান কাংয়ের এই নতুন সিদ্ধান্তে তার সন্তানদের জীবন হয়ে উঠবে আরও কঠোর। শুরু হবে আবারও এক ক্ষমতার যুদ্ধ।